মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি খাত নিয়ে বড় বিপদে বাংলাদেশ। এরই মধ্যে বাড়তি দামে আমদানি করতে হয়েছে বেশ কিছু পণ্য, যা চাপ বাড়িয়েছে আর্থিক ব্যবস্থাপনায়। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর দাম বৃদ্ধির আভাস সত্যি হলে তা আরও চিন্তায় ফেলবে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আর্থিক সক্ষমতার বিচারে অতিরিক্ত খরচের সামর্থ্য নেই বাংলাদেশের। তাই ব্যবহার কমানোর পাশাপাশি প্রয়োজনে সমন্বয়েরও পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরানে মার্কিন ইসরায়েল হামলার মাস পেরোয়নি এখনো, তাতেই মন্দার আশঙ্কায় বৈশ্বিক অর্থনীতি। কেননা প্রতিদিনই ব্যাহত হচ্ছে অন্তত 1 কোটি ব্যারেল তেল সরবরাহ, যা দাম বৃদ্ধির পাশাপাশি সংকট তৈরি করছে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এরই মধ্যে সেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশেও। বিভিন্ন তথ্য বলছে, গেল 1 মাসে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে 50% পর্যন্ত। এলএনজির দামও উঠেছে দ্বিগুণের উপরে। এরই মধ্যে যাকে স্মরণকালের সবচেয়ে বড় সংকট আখ্যা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। শুধু তাই নয়, 2.5 গুণ বাড়তি দামে কয়েক কার্গো এলএনজি কিনেছে বাংলাদেশ। অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে তেল আমদানিতেও। এমন অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিশ্ব অর্থনীতি যদি একটা মন্দার কবলে পড়ে, আমার সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যাবে আমার এক্সপোর্টের ডিমান্ড পড়ে যাবে, এবং এক্সপোর্ট পড়ে গেলে আমার এক্সপোর্ট আর্নিং, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে শক্তিশালী করা, আর ম্যানুফ্যাকচারিং আউটপুট এবং তার সাথে এমপ্লয়মেন্ট, এই প্রতিটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং এমন একটা সময় যখন বাংলাদেশ ম্যাক্রো ইকোনমির চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যেই চুক্তিগুলো আমাদের আছে ইতিমধ্যে, সেই চুক্তিগুলো কিভাবে কার্যকর করা যেতে পারে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আমাদের যে ফিনিশ প্রোডাক্ট আসার কথা, তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া এবং তারা কতটুকু সরবরাহ করতে পারবে সেটা দেখা। আর মূল্যর তো আন্তর্জাতিক বাজারে যে মূল্য এখনকার পরিস্থিতি যদি থাকে, তাহলে আমার ধারণা এটা আর বৃদ্ধি পাবে না। $150 হয়তো যাবে না, $200 যাবে না, এটা $100-110 থাকবে। বর্তমানে তেল, গ্যাস, কয়লা সহ বিভিন্ন জ্বালানি আমদানিতে বছরে বাংলাদেশের ব্যয় প্রায় $15 বিলিয়ন। কিন্তু যুদ্ধের কারণে বাড়তি দাম অব্যাহত থাকলে সেই ব্যয় উঠতে পারে 20 থেকে 22 বিলিয়নে, যা জোগাড়ের সামর্থ্য নেই সরকারের। কেননা 8 মাস ধরে কমছে রপ্তানি আয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে হুমকির মুখে রেমিটেন্স প্রবাহ। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হলে গরমের এই সময়ে কঠিন হবে বিদ্যুৎ জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। তবে বিশ্লেষকদের পরামর্শ, দীর্ঘমেয়াদে ভর্তুকি না দিয়ে বরং কম বেশি দাম সমন্বয় করতে হবে সরকারকে। যদি আমাদের উচ্চ মূল্যে গ্যাস কিনতে হয়, উচ্চ মূল্যে তেল কিনতে হয়, যদি এটা দীর্ঘায়িত হয়, তাহলে সরকারের পক্ষে এত ভর্তুকি দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ব্যবহার কমিয়ে আনা, তারপরে রেশনিং করা, মানুষকে সহযোগিতা করা, এগুলোর সাথে সাথে মূল্য বৃদ্ধিও করতে হবে বলে আমি মনে করি। প্রাইসের সাথে সাথে সাপ্লাই ডিসরাপশন হয়, তাহলে সাপ্লাই ডিসরাপশন হলে আমার বিদ্যুৎ উৎপাদন, আমার আপনার এগ্রিকালচারে ইরিগেশন, যানবাহন চলাচল, সেটার মাধ্যমে লেবার এবং ফ্রেট মুভমেন্ট, এবং তার সাথে সাথে ফার্টিলাইজার, এই পুরো জায়গাটায় একটা ডিসরাপশন আসবে, যেটা কিন্তু খাদ্য নিরাপত্তা, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এবং সেটার সাস্টেনেবিলিটি সব কিছুকে এফেক্ট করবে। এতদিন পেট্রোল ও অকটেন খুব বেশি আমদানি করতে না হলেও অপরিশোধিত তেল কমায় ঘাটতি তৈরি হয়েছে সেখানেও। ফলে পাম্পগুলোতে বাড়ছে যানবাহনের অপেক্ষা। মইনুল হাসান, ৭১, ঢাকা।